কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওটা মূলত বুঝতেই পারতেছো, এটা হচ্ছে এসএসসি 27 ব্যাচ আর এসএসসি 28 ব্যাচের জন্য তৈরি করা। ওদের অনেকেরই হচ্ছে এই প্রশ্নটা কমেন্ট বক্সে থাকে যে স্যার, আমার পদার্থবিজ্ঞানে কোনোভাবেই হচ্ছে ভালো মার্কস আসতেছে না। এখন কিভাবে পড়লে মূলত হচ্ছে আমি পদার্থবিজ্ঞানে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবো? আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্র পারি, কিন্তু আমি না অঙ্কগুলাতে গিয়ে আসলে এটাকে অ্যাপ্লাই করতে পারি না। এই ধরনের সমস্যা হচ্ছে তোমরা অনেকেই জানাও, এবং দেখা যায় যে মোস্ট অফ দেমই বলে যে আমি সূত্র পারতেছি, কিন্তু অঙ্ক থেকে এটা বুঝতেছি না যে কোন সূত্রটা লাগবে, কিভাবে হবে। তো এই ব্যাপারগুলো তুমি আসলে কিভাবে মানিয়ে নিতে পারো, কোন কোন জায়গায় ল্যাকিংস থাকার ফলে তুমি আসলে এই ধরনের সমস্যা ফেস করতেছো, এই জায়গাটাই হচ্ছে আমি তোমাদের কাছ থেকে একটু জানানোর চেষ্টা করব। এই ব্যাপারটা মানে ফিজিক্স নিয়ে আজকে একটা গাইডলাইন আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং এই পদার্থবিজ্ঞানে কিভাবে হচ্ছে তোমরা একটা বেশ ভালো নোট তৈরি করতে পারো, যেটা কিনা তোমাদেরকে ঠিক তোমাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত হেল্প করবে। এইটার একটা ভিডিও আজকে হচ্ছে তোমরা পুরোটা পাবা। বুঝতে পারছো তো ভালো মার্কসের জন্য যা যা করতে হয়? আমি হচ্ছে তোমাদেরকে একটু ডিটেলস বলি। ফিজিক্সের পড়াশোনাটা একটু ভিন্ন রকমের হয়। এইটা কীরকম? এইখানে তোমরা যদি যে কোনো একটা ইয়ার দিকে তাকাও বলতে একটা সৃজনশীলের দিকে তাকাইলে তুমি আসলে বুঝবা যে এইখানে তোমাকে ঠিক কী কী ধরনের মানে পড়তে হবে। যেমন প্রথমেই হচ্ছে তুমি যদি একটু দেখো, তোমার কিন্তু এইখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তোমার এখানে প্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলা আলাদাভাবে মানে আমরা যেটাকে বলি এসকিউ, এই শর্ট কোশ্চেন মূলত থাকবে হচ্ছে 5টা। তার মানে তুমি দেখো এই 5টা কিন্তু 2 করে আলটিমেটলি এখানে আমার 10 মার্কস আছে। তারপরে তোমাকে ওইখানে আবার বলবে কি প্রত্যেকটা সৃজনশীলের কখগুলোকেও তুমি এরকম সংক্ষিপ্ত প্রশ্নের আন্ডারে ধরতে পারো। তার মানে তোমাকে যদি ওইখানে আলটিমেটলি আনসার করতে হয়, সেইখানেও কিন্তু তোমার কয়টাকে আনসার করতে হচ্ছে? 4টা কোশ্চেন আনসার করতে হচ্ছে। তার মানে ওই 4টা কোশ্চেনের ভিতরেও প্রত্যেকটায় 3 করে আসছে। বুঝতে পারছো? ক নম্বরটা 1 মার্কস এবং খ নম্বরটা 2 মার্কস। তার মানে প্রত্যেকটা সৃজনশীলে এই 3 মার্কসও তুমি বলতে পারো এই শর্ট কোশ্চেন ক্যাটাগরাইজেশনের। তার মানে ওইখানেও হচ্ছে 3 4 কত মার্কস আসছে? 12 মার্কস আসছে। তাহলে তুমি জাস্ট একটু খেয়াল করো তো, তোমার মোট 22 মার্কস হচ্ছে উইদাউট ম্যাথ ছাড়া। মানে তোমাকে কোনো ম্যাথ করতে হচ্ছে না, এইগুলো তুমি জাস্ট মুখস্থ করলে, এই জিনিসগুলো তুমি জাস্ট বুঝলেই তুমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারতেছো। এখন তোমার মোট পরীক্ষা কত মার্কসের? 100 মার্কসের। 100-র ভিতর তো তোমার আগেই 25 বাদ হয়ে গেছে প্র্যাকটিক্যালের জন্য, তার মানে 75 মার্কস। তার মানে তুমি দেখো তো প্রায় 3/1 মার্কস তোমার কিন্তু আলটিমেটলি কি আসছে? শুধু মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করতেছে। তার মানে তোমাকে এই জায়গাগুলো হচ্ছে ক খ প্লাস হচ্ছে শর্ট কোশ্চেন, এগুলোর জন্য বইটাকে ভালো পড়তে হবে, প্লাস মুখস্থ বিদ্যাটা ভালো লাগবে 3/1 মার্কস তোলার জন্য। সেকেন্ড যে পার্টটা আসছে সেইটা হচ্ছে গ আর ঘ। তুমি দেখো প্রত্যেকটার গ ঘতে কত আসছে? 7 মার্কস করে। তার মানে 4 কত মার্কস? 28 মার্কস। তার মানে তুমি বলতে পারো যে বাদ বাকি যেই মার্কসটা আসছে, এই যে আরও 3/1 মার্কস হচ্ছে তোমাকে পুরো ম্যাথ করে আর্ন করতে হবে। তার মানে এইগুলা কিন্তু তুমি জাস্ট শুধুমাত্র মুখস্থ করলেই পারছো না। এই 28 মার্কস, এই 28 মার্কসের জন্য তোমাকে ম্যাথ করতে হচ্ছে। তাই এইখানে গেল তোমার 22 মার্কস, আর এইখানে গেল তোমার 28 মার্কস। এরপরে আসো তুমি এমসিকিউ পার্টে। এমসিকিউ পার্টে যখন তুমি যাবা, সেইখানে তুমি দেখবা কি তোমার 25টার মধ্যে তোমার ম্যাথ থাকবে হচ্ছে প্রায় 11 থেকে 12টা, আর বাদবাকি যেই পার্টটা থাকে, বুঝাইতে পারছি তো, প্রায় 14টার মতো থাকে, এগুলা হচ্ছে তোমার থাকবে হচ্ছে কি পুরো মুখস্থ নির্ভর। তার মানে তুমি একটু খেয়াল করে দেখো, ফিজিক্স পরীক্ষাটায় যদি তোমাকে ভালো করতে হয়, তুমি যদি ম্যাথস টাইপের জিনিসগুলো শুধু অঙ্কগুলো ভালো করতে পারতেছো, তাহলেই কিন্তু তুমি মার্কস তুলতে পারতেছো না। কারণ তোমার ম্যাথ টাইপের মার্কস আসে কোথায়? এইখানে আসছে 28 আর এইখানে আসছে 11। এইটুকু হচ্ছে তোমার ম্যাথ নির্ভর। আর তোমার মুখস্থ নির্ভর মার্কস কোনটা? এইখানে আসছে 22 আর এইখানে আসছে 14। এই পার্টটা সরাসরি মানে এমসিকিউতেও তোমার মুখস্থ বিদ্যার থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। তাহলে তুমি যদি শুধুমাত্র চিন্তা করো যে হ্যাঁ, আমি শুধু সূত্রগুলাই পড়বো, আমি ম্যাথের দিকেই ফোকাস করবো, আমার মুখস্থ বিদ্যা দরকার নেই, তার মানে তো তুমি বড় একটা পোর্শন এখানে ফেলে দিচ্ছ অলরেডি। এই জন্যে আমাদের প্রিপারেশনটা মূলত এখানে হবে কি, যে আমরা কিভাবে ম্যাথসেও ভালো পারবো, আমরা কিভাবে হচ্ছে কি করব, মুখস্থ পার্টটাও ভালো পারবো। এখন এই জায়গাটাকে যদি একটু আমরা বলি যে ম্যাথসের জন্য আমরা ঠিক কীভাবে প্রিপারেশনটা নিতে পারি, আরেকটা হচ্ছে মুখস্থ পার্টের জন্য হচ্ছে আমরা কিভাবে ভালো মতো প্রিপারেশনটা নিতে পারি, এই দুইটা হচ্ছে আমাদের টার্গেট। মুখস্থ পার্টটার কথা আগে একটু তোমাদের সাথে আমি আলোচনা করে দিই।
প্রথমে করবা কি, যেই চ্যাপ্টারগুলো তোমাদের হাতে আসছে, কারণ আমি এখানে দুইটা ব্যাচের কথাই বলতেছি, এসএসসি 27-এর কথাও বলতেছি, এসএসসি 28-এর কথাও বলতেছি। তো এসএসসি 28-এর হাতে তো একটু সময় আসছে, ওরা চাইলে একটু ডিটেলসভাবে যেতে পারবে। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা যেই চ্যাপ্টারটাকে পড়বা সবসময় আগে হচ্ছে বেসিকটাকে একদম জেনে নিবা। বেসিকটা জানার পর বই পুরাটাকে হচ্ছে রিডিং দিবা। কোন জিনিসকে রিডিং দিতেছ? পুরা যেই বইটা আছে বইটাকে আগে একবার রিডিং দিয়ে নিবা। তারপরে শুধুমাত্র বিগত বছরের বোর্ডের যেই প্রশ্নগুলো আছে, ক খতে আসছে, ওই বোর্ডের প্রশ্নগুলোকে একদম ঠাটা মুখস্থ করে ফেলো। যেগুলো বুঝার বুঝছো, আর বাদবাকি সবগুলোকে কী করে ফেললা? খুব সুন্দর মতো মুখস্থ করে ফেললাম। তাহলে তোমার টার্গেট কি? এই মুখস্থ বিদ্যায়, দ্যাট মিন্স এইখানে যেই আমার এই যে মার্কস আছে 22 আর প্লাস 14, 22 আর 14, 6 3 36, 35 মার্কসের মতো যে মার্কসটা আছে এই যে মুখস্থের পার্টে 35 থেকে 40 মার্কসের মতো, এই মার্কসটা তোলার জন্য আগে তুমি তোমার যেই স্যারের কাছে পড়ো বা তোমার যে কোর্স কিনা আছে সেইখান থেকে আগে বেসিক জিনিসগুলো জানো। এখন এই বেসিক জিনিস জানা বলতে আসলে কী মিন করতেছে? যেমন তুমি আগে ত্বরণের সংজ্ঞাটা জানো। গতিবিদ্যা সম্পর্কে যদি বলতে চাই তাহলে তুমি আগে এইটা জানো যে ত্বরণ জিনিসটা কি, মন্দন জিনিসটা কি, গতি সাধারণত কয় ধরনের হয়ে থাকে, কি কি, এই ব্যাপারগুলো আগে একটু জানো। এই চ্যাপ্টারে কি কি সূত্র আছে এই ব্যাপারগুলো আগে একটু জানো। জানার পরে তুমি এবার হচ্ছে তোমার বইটা নিয়ে বসো। বইটা নিয়ে বসে প্রথমবার জাস্ট একবার নর্মাল রিডিং দাও, কিচ্ছু করা লাগবে না। শুধু জাস্ট কী করতেছো, নর্মাল একটা রিডিংয়ের মতো দিয়ে যাচ্ছ। রিডিংটা শেষ হয়েছে, পেছন থেকে ব্যাকআপ আবার হচ্ছে পুরোটা বইটাকে আরেকবার রিডিং দিছো ওই অধ্যায়টাকে। রিডিং দেওয়ার পর এইবার তুমি হচ্ছে তোমার কাছে যেই গাইড বই আছে বা যেই ধরনের টেস্ট পেপার আছে সেইটা খুলে স্কুলের প্রশ্নগুলো তোমার পড়ার দরকার নেই। তোমার একটা স্কুলের প্রশ্ন পড়ার দরকার নেই, তুমি শুধু জাস্ট বিভিন্ন বোর্ডে কক্ষ থেকে যে প্রশ্নগুলো আসছে দেখবে যে ওগুলোই রিপিট হবে। তুমি ওই প্রশ্নগুলোকে একদম ভালো মতো পড়ে ফেলো, তাহলেই হচ্ছে তোমার এখান থেকে ওই মুখস্থের পার্টের জিনিসটা শেষ। এইবার তুমি হচ্ছে যখন এমসিকিউগুলো করতে যাবা চ্যাপ্টারে, এমসিকিউগুলো করতে গেলেও দেখবা যে মুখস্থ বিদ্যার যে জিনিসগুলো আছে সেগুলো অলরেডি তুমি বইতে পড়ে আসছো। তার ভিতরে মোস্ট অফ দ্য জিনিস তোমার বইতে কী হয়েছে, অলরেডি পড়া আসছে। তোমার আর এখন ঝামেলা হচ্ছে না এগুলো সলভ করতে, যে এইটা কোন ধরনের গতি, এই ধরনের গতিকে আমরা কি বলবো, এরকম টাইপের যে প্রশ্নগুলো মানে ম্যাথ ছাড়া, তাহলে ওই পার্টটাও তোমার কাভার হয়ে গেছে। তাহলে তুমি এখানে আমি ধরলাম যে 35 মার্কস তোমার হাতে অলরেডি চলে আসছে। এখন বাদ বাকি 30 তো আমার আসছে ম্যাথস। এই ম্যাথসে হচ্ছে আমি কিভাবে প্রিপারেশনটা নিতে পারি এই ব্যাপারটা আমরা আগে দেখি। ম্যাথস করার জন্য তোমাকে প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আগে হচ্ছে সূত্রগুলো ভালো জানতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের। প্রত্যেকটা চ্যাপ্টারের ধরো যে তুমি গতি চ্যাপ্টারটা পড়তে বসছো, ফার্স্টে না গতির যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রকে আগে একবার লিখে ফেলো। এবং লিখার সময় প্রত্যেকটা, যেমন এস ইকুয়াল টু, ধরো যে আমি একটা যদি লিখি ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এইটা যখন তুমি লিখতেছো তুমি আগে এইটা প্রত্যেকটা এখানে রাশি বলতে কি মিন করতেছে, এস বলতে দূরত্বকে বোঝায়, ইউ বলতে আদিবেগকে বোঝায়, টি বলতে সময়কে বোঝায়, এ বলতে ত্বরণকে বোঝায়, এই ব্যাপারগুলো আগে একটু জানো। দেখো যে প্রত্যেকটা সূত্রের এরকম প্রত্যেকটা রাশির সাথে তুমি আসলে পরিচিত কিনা। এইবার যদি তুমি পরিচিত হও, তারপরে তুমি হচ্ছে যত বেশি ম্যাথস সলভ করবা তত তোমার ম্যাথসের দক্ষতা বাড়বে এবং তত বেশি নিয়ম তুমি জানবা। এখন এত ম্যাথস কোথায় পাবা? এত ম্যাথস পাওয়ার জন্য তুমি বিগত বছরের একটা টেস্ট পেপার কিনে নিতে পারো। পুরান দোকানগুলোতে বিগত বছরের কি পাওয়া যায়? টেস্ট পেপার পাওয়া যায়। সাধারণত আমি যখন পড়তাম আমার সময় আমি করছি কি, যে আমি 2016 ব্যাচে পরীক্ষা দিচ্ছি, তার মানে আমি 2015 সালের যে টেস্ট পেপার ছিল সেটাও কালেক্ট করছি, 2014 সালের যে টেস্ট পেপার ছিল সেটাও কালেক্ট করছি। এখন এই 14 আর 15 টেস্ট পেপারটা কিন্তু আমি পরীক্ষার ঠিক 1 থেকে 1.5 বছর আগে কালেক্ট করছি। বুঝতে পারছো? একটা করছি 1.5 বছর আগে আর একটা করছি 1 বছর আগে যখন বের হয়েছে, মানে আমার আগের ব্যাচের পরীক্ষা শেষ হইলে আমি এটা নিয়ে আসতাম। নিয়ে এসে আমি করতাম কি, এটাকে একটু অ্যানালাইসিস করতাম যে দেখি তো বিভিন্ন স্কুলের প্রশ্নে কোন ধরনের প্রশ্নগুলো ওরা বেশি প্রেফারেন্সে রাখছে, এই প্রশ্নগুলো যদি আমাকে সামনে দেয় আমার টেস্টে আমি পারবো কি না। আমি তখন চেষ্টা করতাম কি প্রত্যেকটার কখগুলো আমি এখন আর দেখতাম না, কারণ কখ অলরেডি আমি যেই মুখস্থের পাঠে পড়ে ফেলছি পুরোটা। আমি এখন শুধুমাত্র প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের গঘ নিয়ে বসতাম এবং গঘের পার্টগুলো আমি জাস্ট উদ্দীপকটা পড়তাম। উদ্দীপকটা পড়ার পরে আমি চেষ্টা করতাম যে হ্যাঁ এই চ্যাপ্টারের সূত্রগুলো তো আমি জানি, এখন ওই সূত্রের ইমপ্লিফিকেশনটা আমি পারতেছি কিনা। যদি দেখি যে না আমি যেটা পারতেছি না সেটার আমি একটু সলভটা দেখে নিতাম, যে ও আমি তো এই জায়গাটায় মিস করতেছি, ও এই থিমটাকে এইভাবেও চিন্তা করা যেতে পারে, এইভাবে হচ্ছে আমি নিজেকে জাজ করতাম।
এবং যেইটা আমি একদমই বুঝতাম না যে এটা কেন কীভাবে হয়েছে, সেইটা আমি টিচারের কাছে নিয়ে দিতাম এবং টিচার ওটা আমাকে বুঝিয়ে দিত। এইভাবে হচ্ছে তুমি ডিটেলস যদি পার্টটা করো তাহলে দেখবা যে তোমার আর এই ম্যাথসেও সমস্যা থাকবে না। কিন্তু ম্যাথসে ভালো করার জন্য আমি ফার্স্ট টেকনিক বলেই দিচ্ছি এটা, যে তুমি অনেক অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এই জন্য তুমি তোমার আগের বছরের টেস্ট পেপারগুলো সংগ্রহ করে ফেলো। টেস্ট পেপারে সাধারণত প্রত্যেকটা চ্যাপ্টারে 130টা 40টা করে সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে। এতগুলো সৃজনশীল প্রশ্ন করলে ওই চ্যাপ্টারে আর কারো কোনো সমস্যা থাকারই কথা না। এই জন্য এইভাবে যদি তুমি প্রিপারেশন নিতে পারো তাহলে তুমি দেখবে যে একদম 100তে 100 প্রিপারেশন হয়েছে। এইখানে মুখস্থের পার্টটাও কমপ্লিট হয়েছে, এইখানে ম্যাথসের পার্টটাও কমপ্লিট হয়েছে। এখন আমরা যখন করি, আমরা করি কি, কিছু কিছু স্টুডেন্ট আছে ম্যাথ যারা অত ভালো পারে না, তারা শুধু এই মুখস্থের পার্টটা দিয়ে পাশ করার চেষ্টা করে। আবার যারা একটু এই ম্যাথসের সাইডটা ভালো পারে তারা মুখস্থটা অত বেশি করতে চায় না। দুই ক্যাটাগরির স্টুডেন্টই আমি দেখছি। এই জন্য তুমি যদি একদম ভালো লেভেলের প্রিপারেশন নিতে চাও, খুব ভালো রকম একটা মার্কস তুলতে চাও ফিজিক্সে, সেক্ষেত্রে তোমাকে মুখস্থের পার্টটার দিকেও গুরুত্ব দিতে হবে, ম্যাথসের দিকেও গুরুত্ব দিতে হবে। কারণ অর্ধেক মার্কস প্রায় মুখস্থতে রয়ে গেছে, অর্ধেক মার্কস প্রায় ম্যাথে রয়ে গেছে। হ্যাঁ, ম্যাথসের মার্কস তোলা একটু সোজা, কারণ এটা তুমি অঙ্কটা ধরতে পারলেই খুব ইজিলি মার্কস পাবা। আর মুখস্থ কিন্তু এটা একদম তোমাকে যেই প্রশ্নগুলো বুঝতেছ না, যেটা বেসিক লেভেল থেকে আসে নাই, সেটাকে তো তোমাকে মুখস্থ করতে হচ্ছে। এখন ওই যে যারা ম্যাথস কম পারে তারা মুখস্থ বিদ্যার দিকে বেশি ফোকাস দেয়, আর যারা মুখস্থ বিদ্যার দিকে অত বেশি ফোকাস দেয় না তারা ম্যাথসের দিকে ফোকাস দেয়। এই জন্য তুমি তোমাকে চেষ্টা করো এমনভাবে বিল্ড আপ করার যাতে করে তুমি এই দুইটা পার্টই পারো। কারণ দুইটা পার্টই 50-50 মার্কস, বুঝতে পারছো? মানে অর্ধেক অর্ধেক মার্কস হচ্ছে দুইটা পার্টি, তাই দুইটা পার্টি এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইভাবে যদি তুমি হচ্ছে করতে পারো তাহলেই দেখবা খুব ইজিলি। এই জন্য আলাদা নোট বলতে তুমি ওই কখন নোটটা করতে পারো, শুধু শর্ট কোশ্চেনের যেই প্রশ্নগুলো বারবার বিগত বছরে আসছে সেই প্রশ্নগুলো নোট করতে পারো। কিন্তু ম্যাথসের ক্ষেত্রে ওরকম নোট বা টাইপ ওয়াইজ না করে তুমি হচ্ছে সবগুলো ম্যাথকে খুব ভালো মতো বারবার করো। সাধারণত তুমি যদি 5-7 বার করতে পারো এই দুইটা টেস্ট পেপার, মানে বিগত বছরের টেস্ট পেপারগুলো প্লাস তোমার টেস্ট পেপারগুলো, তুমি অবভিয়াসলি বোর্ডে অনেক আগে থাকবা। এবং আমি তোমাকে এটা ইনসিউরিটি দিচ্ছি, তুমি প্রায় ওইখানে 100 আউট অফ 100ই পাবা। আমার বিগত বছরের যে স্টুডেন্টগুলো আছে ওরা 100 আউট অফ 100ই পাইছে। তো সামনে আমরাও হচ্ছে এখানে ফিজিক্সের এই ব্যাপারগুলো একদম ডিটেলস আলোচনা করব, যে কোন কোন টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো তোমাকে পড়া উচিত, কোন ম্যাথসগুলো বারবার আসতেছে। আশা করি তোমরা আমাদের এই চ্যানেলটা ফলো করলে ওই ব্যাপারগুলো সম্পর্কেও একদম ডিটেলস একটা ধারণা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।